সুসন্ধ্যা বন্ধুগণ, আসুন আজকে আমরা বাবা সাহেবের পথ নির্দেশ, আমাদের প্রতি যে নির্দেশ ছিল বা তার আশা ছিল, তার কিছু পড়ে শোনাচ্ছি। বাবা সাহেব বলেছেন, আশা করি সেদিন আর বেশি দূরে নয় যেদিন দলিত শ্রেণীসমূহ সংঘবদ্ধ হবে, তাদের শক্তি সম্পর্কে সচেতন হবে এবং সামাজিক বন্ধন থেকে মুক্তি লাভের জন্য তাদের সংহত শক্তির সুনিপুণ ও ফলপ্রসূ প্রয়োগ করবে। আবার বলছি, বাবা সাহেব বলেছেন, আশা করি সেদিন আর বেশি দূরে নয় যেদিন দলিত শ্রেণীসমূহ সংঘবদ্ধ হবে, তাদের শক্তি সম্পর্কে সচেতন হবে এবং সামাজিক বন্ধন থেকে মুক্তি লাভের জন্য তাদের সংহত শক্তির সুনিপুণ ও ফলপ্রসূ প্রয়োগ করবে। কিন্তু আমরা তা পারছি কোথায়? বরং আমরা আরও বেশি বিখণ্ড হয়ে যাচ্ছি। মনুবাদীরা তাই করে বেড়াচ্ছে। তাই আমাদের মুক্তি আসছে না। তিনি আরও বলেছেন, সৌভাগ্য কখনো আকাশ থেকে নেমে আসে না। সৌভাগ্যকে করায়ত্ত করতে হলে কঠোর পরিশ্রম প্রয়োজন। পরিশ্রমী ও আত্মবিশ্বাসী মানুষই সম্মোহনী শক্তির অধিকারী হতে পারে এবং অজ্ঞ সাধারণ লোকেরা তাকে ঈশ্বর প্রেরিত পুরুষ বলে মনে করে। এই রূপেই হিন্দু ধর্মে সৃষ্টি হয়েছে অবতারবাদ। অন্ধবিশ্বাসের দ্বারা কখনো ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে না। তা যদি হতো, তাহলে অন্ধবিশ্বাসী ও ধর্মভীরু তপশিলীরা আজ পর্যন্ত এরূপ পদদলিত হয়ে থাকত না। রাজনৈতিক স্বাধীনতার চেয়ে সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতার মূল্য অনেক বেশি। এ কথাটি আমাদের মনে রাখতে হবে। বাবা সাহেব কথা বলেছেন, কিন্তু আমার বন্ধুরা সবাই মাস্টার কির পেছনে ছুটছে, কিন্তু সামাজিকের কথা ভাবছে না। কিন্তু বাবা সাহেব বলেছেন, রাজনৈতিক স্বাধীনতার চেয়ে সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতার মূল্য অনেক বেশি। কারণ তিনি বলেছেন, উইদাউট সোশ্যাল ডেমোক্রেসি পলিটিক্যাল ডেমোক্রেসি উইল নট বি সাকসেসফুল। তাই বন্ধুগণ, সামাজিক স্বাধীনতা প্রয়োজন। সামাজিক স্বাধীনতা ছাড়া আমরা আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারবো না। তাই আমাদের সামাজিক স্বাধীনতা জরুরি হয়ে পড়েছে। আমাদের আত্মমর্যাদা বোধ যদি থাকে, তাহলে আমরা ব্রাহ্মণ্যবাদী ধর্মের দাস হয়ে থাকব না। আমরা আমাদের নিজস্ব আইডেন্টিটি, যেখানে আমাদের কেউ দাস বলার সাহস পাবে না, সেই নিজস্ব আইডেন্টিটি আমাদের নিতে হবে। ভারতের নির্যাতিত শ্রেণী কখনো উচ্চ বর্ণের মানুষের মুখাপেক্ষী হয়ে থাকতে পারে না। আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে
নিজেদের রাজনীতি, সমাজনীতি ও সংস্কৃতির চর্চার মাধ্যমে নিজেদেরকে দৈন্যদশা এবং দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে। আবার বলছি, বাবা সাহেব বলেছেন, ভারতের নির্যাতিত শ্রেণী কখনো উচ্চ বর্ণের মানুষের মুখাপেক্ষী হয়ে থাকতে পারে না। আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে। নিজেদের রাজনীতি, সমাজনীতি ও সংস্কৃতির চর্চার মাধ্যমে নিজেদেরকে দৈন্যদশা এবং দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে। তিনি আরও বলেছেন, কৃতদাসকে কৃতদাস বলেই অভিহিত করা দরকার, তবেই তার চেতনা জাগ্রত হবে এবং সে দাসত্ব থেকে মুক্তি লাভের চিন্তা করতে থাকবে এবং সুযোগ পেলেই বিদ্রোহ করবে। ছাগল নির্বিবাদে বলি হয়, সিংহ তার বিপরীত। তাই মানুষ ছাগলকে বলি দেয়, সিংহকে নয়। মানুষ ছাগলকে বলি দেয়। আমরা যে বলি হচ্ছি, কারণ আমরা সিংহ হতে পারিনি, সিংহ হতে পারছি না, সিংহ হওয়ার চেষ্টা করছি না। তাই যুগের পর যুগ আমরা বলি হয়ে চলেছি, কিন্তু তবু আমাদের চৈতন্য আসছে না। আমরা একত্রিত হয়ে, আমরা যে সংখ্যাগরিষ্ঠ মানুষ, গণতন্ত্রে আমাদের পূর্বজনেরা কিন্তু লড়ে গণতন্ত্র এনে দিয়েছেন। সেই গণতন্ত্রের দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা, কিন্তু আমরা এখনো বঞ্চিত, প্রতারিত, নির্যাতিত, অবহেলিত, অপমানিত। এটা শুধু আমাদের নির্বুদ্ধিতার জন্য। আমরা একাডেমিক শিক্ষা পেয়েছি বটে, কিন্তু প্রকৃত শিক্ষা আমাদের আসেনি। তাই আমরা এখনো সেই ছাগলই হয়ে রয়েছি এবং তারই ফলে মুষ্টিমেয় মানুষ আমাদের যুগের পর যুগ বলি দিয়ে চলেছে। তিনি আরও বলেছেন, তোমার শিশু সন্তানদের প্রকৃত শিক্ষার আলোকে আলোকিত করো, তাদের মন উচ্চাকাঙ্ক্ষার দ্বারা পূর্ণ করো, তাদের মন থেকে হীনমন্যতা দূর করো, তবেই তারা অধিকার অর্জনের জন্য মাথা তুলে দাঁড়াবে। তিনি বলেছেন, তোমার শিশু সন্তানদের প্রকৃত শিক্ষার আলোকে আলোকিত করো, তাদের মন উচ্চাকাঙ্ক্ষার দ্বারা পূর্ণ করো, তাদের মন থেকে হীনমন্যতা দূর করো, তবেই তারা অধিকার অর্জনের জন্য মাথা তুলে দাঁড়াবে। কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদের কি করি? মনুবাদীরা যে পাঠ্যপুস্তক দিয়েছে, বিকৃত ইতিহাস দিয়েছে, সেই সমস্ত পড়ে আমাদের ছেলে মেয়েদের উদ্বুদ্ধ করি, তোরা ভালোভাবে পড়াশোনা কর আর একটা চাকরি জোগাড় কর। চাকরি, চাকর করার জন্যই আমাদের ছেলে মেয়েদের আমরা উদ্বুদ্ধ করি এবং লেখাপড়ার শেষে চাকরি করে ঘরে টাকা নিয়ে আসবে, কিন্তু মান সম্মান নিয়ে আসবে কিনা সে কথা আমরা ভাবি না। আমাদের বর্তমান জেনারেশন চাকরির পেছনে দৌড়াচ্ছে, মানুষ হওয়ার পেছনে দৌড়াচ্ছে না। এবং আমাদের এই হীনমনা আমাদের মানুষেরা, তারা ছেলে মেয়েকে শুধু চাকর করার জন্য উঠে পড়ে লেগেছে, মানুষ করার জন্য নয়।
পিতামাতার কর্তব্য সন্তানদের তার নিজের জীবন অপেক্ষা উন্নততর জীবনী উন্নীত করা। এই জন্য যে কোনো কষ্ট স্বীকারই প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, আমাদের সমাজের পিতামাতারা সন্তান নিজের থেকে উন্নততর জীবন পাক, সেটা তারা চেষ্টা করে যাচ্ছে। কিন্তু সেই উন্নততর জীবন বলতে তারা বুঝছে শুধু টাকার মেশিন। তারা কিন্তু প্রকৃত মানুষের কথা ভাবছে না। আমরা ছোট সময়ে যে সমস্ত কাজ ঘৃণ্য বলে মনে করতাম, আজকে আমাদের ছেলেমেয়েরা যখন সে সমস্ত কাজ করছে, এখন আর আমরা ঘৃণ্য মনে করি না। কারণ দুর্বৃত্তদের শাসনে দেশে মূল্যবোধ বলে কিছু নাই, নাই আদর্শ। তাই আমাদের মানুষেরা হীনমন্যতা থেকে উত্তীর্ণ হতে পারছে না। জীবনের সাফল্য নির্ভর করে দুটি গুণের উপর, একটি পরিশ্রম, অন্যটি মিতব্যয়িতা। দুটো জিনিসের মধ্যে জীবনের সাফল্য নির্ভর করে, সেটি হলো পরিশ্রম এবং মিতব্যয়িতা। নিষ্ঠাবান ব্যক্তি প্রতিপক্ষের নিকট থেকেও সম্মান পায় এবং জীবনে সাফল্য অর্জন করে নিষ্ঠাবান ব্যক্তি। কিন্তু এখন তো দেশে মূল্যবোধ বলে কিছু নাই। নিষ্ঠাবান যাতে দেশে নিষ্ঠাবান মানুষ না থাকতে পারে, সেই জন্য চেষ্টা চলছে নিত্য নৈমিত্তিকভাবে। তাই নিষ্ঠাবান মানুষের পক্ষে ভারত নামক দেশ একটি নরক। নিষ্ঠাবান লোক দুর্বৃত্ত শাসকেরা পছন্দ করে না। তাই তাকে কি করে নিষ্ঠাচ্যুত করবে, সে অবস্থা সেটাই তারা করে যাচ্ছে। তাই দেশে প্রকৃত শিক্ষা নাই এবং যত লোক কম শিক্ষিত হয় তাই তারা চেষ্টা করে যাচ্ছে। দুদিন আগে একটি দেখলাম, আমাদের বিদ্যুৎ মন্ত্রী বলছেন 12 লাখ ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, 86% লোক পাশ করেছে। তার মানে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে, এরপরে বিএ এমএ সব পাশ করছে। তাহলে আমাদের দেশের লোকেরা যখন শিক্ষিত হয় তখন আমাদের অভিভাবকরা চিন্তিত হয়ে পড়ে। কিন্তু আমরা যদি চীন, জাপান প্রভৃতি দেশে যাই, তখন কিন্তু তারা প্রতিটি লোককে শিক্ষিত করে। ভারতের খাদ্য ব্যবস্থা প্রভৃতির থেকে চীনের অবস্থা ভালো নয়, তবুও তারা কিন্তু একটি লোকও অনাহারে মরে না এবং একটি লোকও অশিক্ষিত থাকে না। এবং তাদের জনসংখ্যা কিন্তু আমাদের জনসংখ্যার থেকেও বেশি, কারণ জনসংখ্যায় চীন প্রথম এবং ভারত দ্বিতীয়। এর একটি মাত্র কারণ হলো আমাদের প্রতিনিধি শাসকদের সদিচ্ছা নাই আমাদের মানুষেরা সত্যিকার মানব সম্পদ হয়ে গড়ে উঠুক। তারা কিন্তু মানব সম্পদ কল্যাণ কমিশন আছে, মানবাধিকার কমিশন আছে, কিন্তু
সেই কমিশনের যারা কাজ করছেন তারা কিন্তু দেশের কোটি কোটি টাকা খরচ করছেন, কিন্তু প্রকৃত যাদের জন্য মানবাধিকার কমিশন তাদের কোনো উন্নয়ন হচ্ছে না। এই হলো আমাদের ভারতের অবস্থা। সমাজকে যে ভালোবাসে, সমাজের সেবার অধিকার কেবলমাত্র তারই আছে। সমাজকে যে ভালোবাসে, সমাজের সেবার অধিকার কেবলমাত্র তারই আছে। কিন্তু আজকে উল্টা, সমাজকে ভালোবাসলে হবে না, মানুষকে ভালোবাসতে হবে না, মানুষের কল্যাণের কথা বললে হবে না। আজকে সমাজসেবী যারা যারা আজকে মানুষের প্রতিনিধি হয়ে সমাজের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তার উল্টাটাই করে, তারাই আজকে সমাজ সেবা করে চলেছে। অদৃষ্টকে বিশ্বাস করিও না, তোমার কর্ম ক্ষমতার উপর অটুট বিশ্বাস রাখো। আত্মবিশ্বাসী ব্যক্তিরাই সর্বক্ষেত্রে জয়যুক্ত হন। কিন্তু বাবা সাহেব যেটা বলেছেন আদর্শের কথা, মূল্যবোধের কথা, কিন্তু দেশে আজকে মূল্যবোধ নাই, আদর্শ নাই, তাই ঠিক এর উল্টোটাই হচ্ছে। আর্থিক উন্নয়নকেই লোকে উন্নয়ন মনে করছে। সামাজিকভাবে যতই মানসিকতার অবনয়ন হোক, সেটা তারা ধর্তব্যের মধ্যে আনছে না। তারই ফলে আজকে আমাদের দেশের অবস্থা দিনে দিনে অধপতনের দিকে যাচ্ছে। আমরা যত দিন যাচ্ছে ততই মানুষের সংখ্যা কমছে, আর দুপে জীবের সংখ্যা বেশি বাড়ছে, যাদের মানবিক গুণ নাই। যাদের মানবিক গুণ নাই তাদেরই আজকে রমরমা। যে নিজেকে নিষ্ঠাবান বলে ঘোষণা করে সে কখনো নিষ্ঠাবান হতে পারে না। প্রকৃতপক্ষে সে হলো আত্মশ্লাঘাপূর্ণ বাগাম্বর প্রিয় ব্যক্তি। বাবা সাহেব আরেকটা কথা বলেছেন, মানুষ কখনো আধা প্রগতিশীল হতে পারে না। আপনি রাজনীতিতে প্রগতিশীল আর সামাজিক ক্ষেত্রে প্রতিক্রিয়াশীল হতে পারেন না। মানুষ কখনো আধা প্রগতিশীল হতে পারে না। আপনি রাজনীতিতে প্রগতিশীল আর সামাজিক ক্ষেত্রে প্রতিক্রিয়াশীল হতে পারেন না। হৃদয় এবং মস্তিষ্কের পাশাপাশি চলা প্রয়োজন। হৃদয় ও মস্তিষ্কের পাশাপাশি চলা প্রয়োজন। সামাজিক কুসংস্কারে আবদ্ধ থেকে কারো পক্ষে প্রগতিশীল রাজনীতির শরিক হওয়া সম্ভব নয়। সামাজিক কুসংস্কারে আবদ্ধ থেকে কারো পক্ষে প্রগতিশীল রাজনীতি শরিক হওয়া সম্ভব নয়। ভারতবর্ষে যুগ যুগ ধরে অনেক মহাত্মা জন্মগ্রহণ করেছেন এবং তারা তাদের মহান বাণী ও আদর্শ প্রচার করে গেছেন, অথচ
অস্পৃশ্যরা আজ পর্যন্ত অস্পৃশ্যই রয়ে গেছে। ভারতবর্ষে যুগ যুগ ধরে অনেক মহাত্মা জন্ম গ্রহণ করেছেন এবং তারা তাদের মহান বাণী ও আদর্শ প্রচার করে গেছেন, অথচ অস্পৃশ্যরা আজ পর্যন্ত অস্পৃশ্যই রয়ে গেছে। এখনো অস্পৃশ্য। তাই আমাদের পূর্বজনেরা লড়ে আমাদের রাজনৈতিক অধিকার আদায় করেছেন এবং তারই ফলে আজকে আমাদের লোকেরা রাষ্ট্রপতি পর্যন্ত হতে পারে, কিন্তু সামাজিকভাবে স্বীকৃতি পাচ্ছে না। তাহলে বুঝতে হবে যে এই সমস্ত লোকের মনে এমন বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে যে সেই বিষ তাদের মন থেকে দূর হয় না। অথচ আজকে আমাদের লোকেরা সেই সমস্ত বিষাক্ত কৃমি কীটদেরই শক্তিশালী করে চলছে। বাবা সাহেব আরেকটি মূল্যবান কথা বলেছেন, অধিকারহীন অবস্থায় পশুর মতো জীবনযাপন করার চেয়ে অধিকার অর্জনের জন্য প্রাণদান করা অধিকতর গৌরবের। অধিকারহীন অবস্থায় পশুর মতো জীবনযাপন করার চেয়ে অধিকার অর্জনের জন্য প্রাণদান করা অধিকতর গৌরবের। এই সমস্ত কথার দাম কে দেবে? আমরা তো গোলামের জীবনই পছন্দ করি। তাই আজকে আমরা সংখ্যাগরিষ্ঠ হয়েও গণতন্ত্রের দেশে বঞ্চিত হচ্ছি, প্রতারিত হচ্ছি, অবহেলিত হচ্ছি, অপমানিত হচ্ছি, অনাহারে মরছি, অপুষ্টিতে ভুগছি, মেয়েরা ধর্ষিত হচ্ছে। তবু আমরা কিন্তু মূল্যবোধের কথা ভাবি না, আদর্শের কথা ভাবি না, এবং এই মূল্যবোধহীন, আদর্শহীন, হীনচেতা মানুষগুলোকে এখনো ঘৃণা করতে পারি না। আজকে আর কিছু বলবো না, বেশি বললে বন্ধুরা অতিষ্ঠ হয়ে পড়ে। তাই আজকে এখানেই শেষ করছি। আমাদের মনে রাখতে হবে, আমাদের পূর্বজনেরা যে পথ নির্দেশ করে গেছেন, সেই পথ নির্দেশ না মেনে আমরা বরং আমাদের বিরোধী স্বার্থের লোকদের শেখানো বুলিয়া ওড়াচ্ছি, শেখানো পথে চলছি। তাই আমাদের মুক্তি আসছে না। আত্মমর্যাদা বলে যে কথা, সেই কথার অর্থ আমরা অনেকে বুঝি না। যদি বুঝতাম তাহলে যারা এ অবস্থা দেখছে, রাষ্ট্রপতি পুরীর মন্দিরে ঢুকতে পারছে না, পুষ্করের মন্দিরে ঢুকতে পারছে না, রাম মন্দির উদ্বোধনে নেমন্তন্ন পাচ্ছে না, অথচ 5,01,000 টাকা রাম মন্দিরকে ডোনেট করেছে। ডোনেট, এটা কি ডোনেট বলা যায়? যদি ডোনেট করে থাকে তাহলে আমাদের অবশ্যই বলতে হবে যে আমাদের রাষ্ট্রপতির আত্মমর্যাদা বোধ নাই। শেষ করছি বন্ধুগণ, আমাদের পূর্বজনেরা যে লড়াই শুরু করেছিলেন, সেই লড়াইয়ের রেজাল্টেন্ট পরিণতি স্বরূপ আমরা বাবা সাহেবকে পেয়েছিলাম আমাদের নেতা হিসাবে। তিনি সারা পৃথিবীর জ্ঞান সমুদ্র মন্থন করে আমাদের যে জ্ঞান দিতে চেয়েছিলেন, সে জ্ঞান আমরা নেইনি, নিতে চাইনি। তাই আমাদের আজ এই দুর্দশা। আজকে সংকট 2022
24 পরে আমাদের যে কি নাজেহাল অবস্থা হতে পারে, আমাদের কয়জন বেঁচে থাকবে তার ঠিক নেই। তাই বন্ধুগণ, সজাগ হন, সচেতন হন, ইতিহাস পড়ে দেশ শত্রুদের চিনুন, তারপরে এগিয়ে চলুন মুক্তির দিশায়। স্বাধীন জীবন যাপনের জন্য, আত্মমর্যাদা বোধ রক্ষার জন্য সবাই একত্রিত হন। এক সুরে গাইতে হবে গান, নইলে মোদের নৈক পরিত্রাণ। এবং সেই এক সুর আসবে যদি আমরা ইতিহাসটা ভালো করে পর্যালোচনা করি। কারণ মনুবাদী বিকৃত ইতিহাস থেকে সত্য জানা খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে। তাই আজকে আমাদের পূর্বজনদের নির্দেশ, এ ব্যাক টু দ্য সোসাইটি, এবং ওয়ান ম্যান ওয়ান ভোট থেকে আমাদের নিয়ে যেতে হবে ওয়ান ম্যান ওয়ান ভ্যালুতে। এবং তার জন্য যে নির্দিষ্ট পথ, সেটা বাবা সাহেব বলেছেন, এডুকেট, এজিটেট, অর্গানাইজ। এই এডুকেট যদি আমাদের করতে হয়, তাহলে নিজে আগে এডুকেটেড হতে হবে, এবং সেই জন্যই আগে দরকার ইতিহাস মন্থন করা। তাই আমার নির্যাতিত মূল নিবাসী ভাই বোনদের সবসময় বলি, ইতিহাস পড়ার সময় বিচার বিশ্লেষণ করো। মনুবাদীরা যে ইতিহাস লিখেছে সেটাকেই সত্য মেনে যদি নাও, তাহলে তোমার সত্য জানা হবে না। তাই আমাদের সত্য জানতে হবে এবং ইতিহাস মন্থন করে। কারণ আমাদের বাঁচার রাস্তা, ভারতকে যদি সত্যিকার গণতন্ত্র রাষ্ট্রে পরিণত করতে হয়, তাহলে আমাদের উঠতে হবে। সংখ্যাগরিষ্ঠের হাতে শাসন ক্ষমতা নিতে হলে আমাদের নিজেদের এডুকেটেড হয়ে আজকে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে আমাদের নির্যাতিত ভাই বোনদের শিক্ষিত করার চেষ্টায় আমাদের এগোতে হবে। তাহলে যদি আমরা আমাদের স্বাধীনতা ফিরে পেতে পারি, আমরা আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারি। আর তাতে সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন স্বাধীনতা পাবে, দেশের উন্নয়ন কেউ রুখতে পারবে না। তাই দেশ উন্নয়নের জন্য, ভারতের সত্যিকার কল্যাণের জন্য, ভারতের গৌরব ফিরে আনার জন্য আজকে নির্যাতিত মূল নিবাসীর প্রকৃত ইতিহাস জেনে ছক কষে ভারতের অবস্থা ফেরাতে হবে। তাই আজকে আসুন, আজকে লড়াই, কাদের সঙ্গে লড়াই? একদিকে বিভীষণ পুষ্ট বিদেশি আর্য, আরেকদিকে নির্যাতিত মূল নিবাসী। এই দুয়ের লড়াই। অনেকে অনেক কথা বলেন, কিন্তু আমি যেটুকু বুঝেছি, আজকে নির্যাতিত মূল নিবাসী বর্তমানে যে ব্রাহ্মণ্য ধর্মের যারা নিজেদের প্রতিনিধি মনে করে, তারা হলো আরএসএস গুরু। এবং আরএসএস গুরুরা আমাদের বহু লোককে তাদের সঙ্গে রেখেছে। তাদের পদমর্যাদা কতটা জানি না, কিন্তু আরএসএস গুরুদের অঙ্গুলি হেলনে তারা চলছে। তাই বন্ধুগণ, নির্যাতিত মূল নিবাসী, অন্যদিকে বিভীষণ পুষ্ট বিদেশি আর্য, এই দুয়ের লড়াই। সেই লড়াইয়ে নির্যাতিত মূল নিবাসীরা সংখ্যাগরিষ্ঠ এবং
গণতন্ত্রের দেশে তারা যদি জেগে ওঠে, তাহলে ভারতের কল্যাণ কেউ রুখতে পারবে না, ভারতের উন্নয়ন কেউ রুখতে পারবে না। আর না হলে যতক্ষণ পর্যন্ত মুষ্টিমেয় লোক দেশের হত্যা কর্তা বিধাতা, তাদের নির্দেশে আইন, তাদের ইচ্ছায় আইন, মিথ্যাকে তারা সত্য করছে, সত্যকে মিথ্যা, মানুষকে অমানুষের জীবন যাপন করতে বাধ্য করছে, দেশে অস্থিরতা রয়েছে, কেউই সুস্থ মনে জীবন যাপন করতে পারছে না। এই অবস্থা নিরসনের জন্য আজকে নির্যাতিত মূল নিবাসীর জেগে উঠতে হবে, তাদের একত্রিত হয়ে লড়তে হবে। সামাজিক বাবা সাহেব বলেছেন, রাজনৈতিক অধিকার থেকেও সামাজিক অধিকার আগে প্রয়োজন, সামাজিক স্বাধীনতা আগে প্রয়োজন। এবং সে কথা যে সত্যি আমরা দেখেছি, গণতন্ত্রের দেশে রাজনৈতিক সাম্য এসছে, কিন্তু সামাজিক সাম্য আসেনি। এবং এটা আসতে পারে আমাদের একত্রিত লড়াইয়ের ফলে। আজকে আমাদের বাবা সাহেবের উত্তর পুরুষের একটি ভিডিও দেখলাম, বলছে যে পার্লামেন্টে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকতে পারে, কিন্তু রাস্তায় আমরা সংখ্যাগরিষ্ঠ। তাই এরা যা বলছে তা যদি করার চেষ্টা করে, তাহলে আমরা পেটাবো, ধরে পেটাবো। কাদের পেটাবো? আগে আমাদের সংরক্ষিত আসনে যে সমস্ত নেতারা আমাদের জন্য, আমাদের স্বার্থ দেখার জন্য যারা পার্লামেন্টে গেছে বা বিধানসভায় গেছে, তারা যখন আমাদের স্বার্থ দেখছে না, সংবিধান বিরোধী কাজ করছে, সুতরাং আগে পেটাবো তাদের। সুতরাং বন্ধুগণ, বাবা সাহেবের উত্তরসূরি আমাদের কিন্তু একটা নির্দেশ দিয়ে দিয়েছে, কিন্তু আমরা চাই না সেই রাস্তায় যেতে হোক। আমরা চাইছি গণতন্ত্রের দেশে স্বচ্ছ নির্বাচন হোক এবং আমাদের লোকেরা নিজেদের স্বার্থে ভোট দিক। শেষ করছি বন্ধুগণ, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। বলুন জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান, জয় মূল নিবাসী। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন।